জবাব চাই বাংলার এই কলকাতা স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ অনেকদিন ধরে অযোধ্যার স্টুডিও থেকে জবাব চাই বাংলা করছিলাম। আজ ফের কিছু মানুষের জন্য থরহরি কম্প, কিছু মানুষের জন্য আনন্দের কারণ এবং কিছু মানুষের জন্য চিন্তার কারণ হয়ে আমি ময়ূক রঞ্জন ঘোষ কলকাতা স্টুডিওতে ফিরলাম। দুর্নীতি নিয়ে কথা বলবো, চুরি নিয়ে কথা বলবো, ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলবো এবং কথা বলবো সেই সমস্ত মানুষের জন্য যারা বঞ্চিত, যারা নিপীড়িত। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সে কথা বলা চলবে, কারণ দেব নির্মাণ শেষ, রাম নির্মাণ শেষ, এবার রাষ্ট্র নির্মাণের পালা, এবার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা। এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে যারা যারা অন্তরায়, তাদেরকে চোখে চোখ রেখে কথা বলাটাও বোধহয় সাংবাদিক হিসেবে আমার কাজ। ৩২০০ কোটি টাকা, আজ কথা বলছি ৩২০০ কোটি টাকা নিয়ে। ৩২০০ কোটি টাকা, এই যে রাম জন্মভূমি যে ট্রাস্ট, সেই ট্রাস্ট তারা ৩২০০ কোটি টাকা ইতিমধ্যে কালেক্ট করে ফেলেছেন, বা তাদের কাছে দান হিসেবে এসেছে ৩২০০ কোটি টাকা। এর পাশাপাশি এই যে স্টুডিওর ফ্লোরটা, পূর্ব ভারতের সবচেয়ে বড় যে স্টুডিওর ফ্লোর, এরকম সাইজের 10টা স্টুডিওর ফ্লোর আমি নিজে সচক্ষে দেখেছি। 10টা গুদাম ঘর এরকম স্টুডিওর সাইজের, তাতে সারি সারি 3 তলা সমান উচ্চতার সারি সারি বস্তা রাখা, তাতে গম রয়েছে, চাল রয়েছে, তাতে আটা রয়েছে, ঘিয়ের বড় বড় ড্রাম রয়েছে, তাতে নুন রয়েছে, চিনি রয়েছে, শস্য রয়েছে, কাঁচা আনাজপাতি রয়েছে, রান্না করার বাসনপাতি রয়েছে, রুটি বানানোর মেশিন পর্যন্ত আসছে, এবং এই সমস্ত কিছু আলাদা করে আসছে। অর্থাৎ ৩২০০ কোটি টাকা, যে কথাটা আমি বলছিলাম, সারা বিশ্ব থেকে রামের যারা ভক্ত, তারা ৩২০০ কোটি টাকা ইতিমধ্যে ডোনেট করে ফেলেছে রাম জন্মভূমি ট্রাস্টকে। একটা মন্দির বানানোর জন্য খরচা ছিল ৯৯০ কোটি টাকা। প্রাথমিকভাবে ভাবা হয়েছিল ৯৯০ কোটি টাকা কালেক্ট করার টার্গেট রেখেছিল রাম জন্মভূমি যে ট্রাস্ট তারা, এবং তারপর দেখা গেল যে তার থেকে অনেক বেশি টাকা তারা কালেক্ট করে ফেলেছে, এবং সে কারণে ১৮০০ কোটি টাকা দিয়ে এই মন্দির নির্মাণ হয়েছে। এবং তারপরে অনেকের জ্বালা ধরার কারণ হয়ে অনেকের চিরবির চিরবির করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তার কারণ তারা তো ভেবেছিল শুধু বলবে দেখো ভাত নেই, দেখো হাসপাতাল বানালে হতো, দেখো স্কুল বানালে হতো, দেখো ভালো পরিশ্রুত পানীয় জল দিলে হতো। মন্দির করে রামের মন্দির বানিয়ে লাভটা কি হলো? গেল রব তুলতে পারছে না তারা। তার কারণ রাম জন্মভূমি ট্রাস্ট তারা বলেছে আমরা মন্দির বানানোর পরে হাসপাতালও বানাবো রামের নামে। ইতিমধ্যে একটি হাসপাতাল রয়েছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমতম হাসপাতাল তারা বানাবে, মেডিকেল কলেজ বানাবে, স্কুল ইতিমধ্যে বানানোর পরিকল্পনা শুরু হয়ে গেছে। যেভাবে জগন্নাথ মন্দিরের ভিতরে, যেভাবে বহু মন্দিরের ভেতরে নিজেদের পাঠশালা এবং স্কুল চলে, হাসপাতালের পরিকাঠামো থাকে, ঠিক সেভাবে এখানেও থাকবে। সাধারণ মানুষদের জন্যও থাকবে, রামকে যারা পছন্দ করে তাদের জন্য থাকবে, রহিমকে যারা পছন্দ করে তাদের জন্য থাকবে, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবার জন্য থাকবে, এবং থাকবে ভারতীয়দের জন্য পরিকাঠামো। যারা কথায় কথায় ভাত দে মন্দির করে কি হবে, পেটে ভাত আসবে মন্দির বানিয়ে, খালি পেটে তো বাটি হাতে বসতে হবে মন্দিরের সামনে। এই সায়নী ঘোষদের মতন যারা রাজনীতিবিদ, তৃণমূল কংগ্রেসের যারা রাজনীতিবিদ, তারা যে ন্যারেটিভটা সেট করেছিলেন, আজ জবাব চায় বাংলা তাদের জন্য। পৃথিবীর সবচেয়ে বড়, আবারও বলছি, পৃথিবীর সবচেয়ে বড় অন্নসত্র খুলছে রাম মন্দির ট্রাস্ট। অন্নসত্র মানে কি? ফুড ইনিশিয়েটিভ, অর্থাৎ সকাল, দুপুর, রাত 3 বেলার খাবার, যত ইচ্ছা খাবার, পেট ভর্তি খাবার, ভাত, ডাল, সবজি এবং মিষ্টি, যত ইচ্ছা তত খাও, যতজন পাককে নিয়ে যেতে চাও ততজনকে নিয়ে যাও। তুমি রামের নামে নিন্দা করো, তারপরে এসে খেয়ে যাও রামের যে অন্নসত্র সীতা কি রসোই সেখানে। প্রতিদিন প্রায় এই মুহূর্তে আমি চোখে দেখে এসেছি 25,000 মানুষকে খাওয়ানোর মতন ক্যাপাসিটি শুধুমাত্র সীতা কি রসোইতে রয়েছে। এরপরে বহু সংগঠন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, এরকম বহু সংগঠন, বহু দানসত্র যারা খুলেছেন, তারা ইতিমধ্যে প্রায় 50,000 মানুষকে খাইয়ে ফেলছেন। অর্থাৎ দিনে রাম মন্দির এলাকাতে বা অযোধ্যায় কেউ যদি অভুক্ত অবস্থায় থাকেন, দিনে 1 লাখ লোককে খাওয়ানোর মতন ইনফ্রাস্ট্রাকচার শুরু করছে রাম মন্দির ট্রাস্ট। এবং শুধুমাত্র এটা রামের নামে হচ্ছে। রামের নামে প্রথমে
খাবারের ব্যবস্থা, ভাত জোগাচ্ছে রাম, এরপরে রাস্তা তৈরি করছে রাম, পরিকাঠামো তৈরি করছে রাম, চাকরির ব্যবস্থা করছে রাম। আমি নিজের চোখে দেখে এসেছি, ঝালমুড়ি বিক্রি করে 1500 টাকা প্রতিদিন 1500 টাকার বিক্রি বাটা করছে একজন ঝালমুড়িওয়ালা। একজন খেজুরির বাসিন্দা, তিনি খুশি যে 500 টাকা 600 টাকা হয়তো বাংলায় পেতেন, এখানে 2000-2500 টাকা করে প্রতিদিন পাচ্ছেন। এসবিআই এর মতন সংস্থা যারা ব্যাংকিং সেক্টরে রয়েছে, বড় বড় গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে রিসার্চ অর্গানাইজেশনগুলো, তারা বলছে শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকার প্রতি বছরে 2 লাখ কোটি টাকার এক্সট্রা আয় করবে অযোধ্যা থেকে। তার কারণ অযোধ্যাতে মানুষ আসছে, মানুষ খরচা করছে, হোটেলে খরচা হচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তারা জিএসটি দিচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, জলের বোতল কিনছে, রামলালার মূর্তি কিনছে, রামলালার মূর্তি কেনার পরে সেখানে সিনেমা হলে যাচ্ছে, সিনেমা হলের পরে সেখানে ক্রুজে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছে, চিকিৎসার পাশাপাশি গাড়ি ব্যবহার করছে, গাড়ির পাশাপাশি হাইওয়েতে যাচ্ছে, হাইওয়েতে যেতে গেলে টোল দিতে হচ্ছে, হাইওয়েতে টোল দিয়ে শুধুমাত্র অযোধ্যায় যাচ্ছে না, ফাইজাবাদে যাচ্ছে, গুমনামী বাবার আশ্রমে যাচ্ছে, কিছুটা এগিয়ে বারাণসীতে যাচ্ছে, গোরখনাথ ধামে যাচ্ছে। গোটা উত্তরপ্রদেশে শুধুমাত্র ট্যুরিজম থেকে বাড়তি 2 লাখ কোটি টাকা আসছে উত্তরপ্রদেশ সরকারের। যারা ফ্রাস্ট্রেটেড হয়ে ঘরে বসে খালি বলে যান ধর্মীয় মেরুকরণ হচ্ছে, ধর্মের নামে দেখো দেশটা বিকিয়ে দিচ্ছে, দেখো আমার পেটে ভাত নেই, ভাত চাই, ভাত চাই। আরে ভাতের ব্যবস্থা করুন চাল চুরি না করে। রাম মন্দির তো করে দেখাচ্ছে। সারা ভারতবর্ষে যত মন্দির আছে তারা যে পরিমাণ অভুক্ত মানুষকে খাওয়ায়, ভারত সেবাশ্রম সংঘের মতন সংগঠন সারা দেশে যে পরিমাণ অভুক্ত মানুষকে খাওয়ায়, আপনারা সেই খাওয়াটা অন্তত খাওয়ান। খালি চাল চুরি, মিড ডে মিলের ডাল চুরি, মিড ডে মিলের বাচ্চাদের ডিম পর্যন্ত চুরি করে নিচ্ছে রাজনীতিবিদরা। তারপরে নির্লজ্জের মতন রাম মন্দির নিয়ে একের পর এক কথা বলছে। আসলে সমস্যাটা বোধহয় রাম মন্দির তৈরি করা নিয়ে না, আসলে সমস্যাটা সনাতন ধর্মের, সনাতন সংস্কৃতির যাবতীয় কিছু পুনরুদ্ধার যে হচ্ছে তার বিরুদ্ধে। আসলে অ্যালার্জিটা আসলে সনাতন ধর্মের বিরুদ্ধে। আসলে অ্যালার্জিটা এটা দেখে যে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম ছিল এরকম হয়ে যাচ্ছে পশ্চিমী দেশগুলো, এবং ভারত উঠছে, ভারতের জাতিসত্তা উঠছে, ভারতের জাতিসত্তা আরো এগিয়ে যাচ্ছে। একত্রিতভাবে 130 কোটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, সবাই বলছে রাম লাল্লা কি জয়। মুসলমানরা বলছে ইমামে হিন্দ, শিখরা তারা নিজেদের লঙ্গর খাড়া শুরু করেছে, সেবা করছে, তারা রুটির মেশিন এসেছে। এই সমস্ত কিছু রাম মন্দির চত্বরে হচ্ছে। রাজনীতিবিদরা কি করছেন? এবার কি সময় এসেছে রাজনীতিবিদদের, যারা রাম মন্দির, যারা মন্দির, যারা সনাতন ধর্ম, যারা সনাতন ঐতিহ্য সমস্ত কিছু নিয়ে কটাক্ষ করেন দিন রাত, তাদেরকে বোঝানোর যে ভাই রাম মন্দির থেকে তো পেটের ভাতটাও আসছে, তোমরা কি করছো, তোমাদেরকে কেন ভোট দেব? তাহলে তো একজন সাধু সন্তকে এবার বাংলায় ভোট দিতে হবে। তাহলে তো এবার সাধু সন্তদের, উত্তরপ্রদেশে যেভাবে যোগী বাবাকে আনা হয়েছে, বাংলাতেও তো তাহলে একজন যোগী বাবার প্রয়োজন। সত্যিই কি বাংলাতে এবার বদলের, আমূল পরিবর্তনের প্রয়োজন? তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই দেখে নেব প্রতিবেদন 120 সেকেন্ডের মধ্যে, এবং তারপর বিতর্ক করব। মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, তো পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্ন নেই। ইসকন বিভিন্ন জায়গাতে যে কাজটা করে, এখানেও প্রতিদিন 10,000 লোককে ইসকন খাওয়াচ্ছে। রাম মন্দির উদ্বোধনের আগে যারা নানা প্রশ্ন তুলেছিলেন তাদের মুখে ছাই। অযোধ্যায় শুধু রামলালার আরাধনাই হচ্ছে না, জনসেবাও হবে। ঐতিহাসিক মন্দিরে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অন্নসত্র। এখানে এলে অভুক্ত থাকবেন না কেউ। রামলালার জন্য যেমন বিশ্বের নানা প্রান্ত থেকে উপহার আসছে, তেমনি গোটা পৃথিবী থেকে এসেই চলেছে বস্তা বস্তা চাল, ডাল, গম।
আসছে কুইন্টাল কুইন্টাল ঘি, নুন, চিনিও। দিনে অন্তত 25,000 অভুক্ত মানুষের খাবারের ব্যবস্থা হচ্ছে অযোধ্যায়। এমনি নির্বাচনের পর এই তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে ওই মন্দিরের বাইরে এমনি বাটি হাতে বসতে হতো। ভান্ডারায় তাদের উদর পূরণেরও ব্যবস্থা হয়ে গেল। সবই মোদিজি করলেন, কিন্তু এদের জন্য যা করলেন মোদিজি করলেন। এটাই আমার দেশ, যেখানে ধর্ম আর জনসেবা চলে একই সঙ্গে, একটার জন্য থেমে থাকে না আর একটা। অথচ এই রাম মন্দিরের উদ্বোধন নিয়ে হাজারো আপত্তি ছিল ইন্ডি জোটের। আমন্ত্রণ পেয়েও যাননি বিরোধী নেতা নেত্রীরা। কিসের জন্য এত বিরোধিতা? ক্ষুধার্ত মানুষের জন্য না, আসলে মন্দির বিরোধিতা সনাতন জাতিসত্তা প্রতিষ্ঠার। রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন না, কারণ আজকের বিতর্কটা খুব সিম্পল। আজকের বিতর্কটা হলো রাজনীতিবিদরা যারা বড় বড় কথা বলেন, আমি সমস্ত দলেরই রাজনীতিবিদদের বলছি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে বলছি না, যাদের অনেক নেতার বিরুদ্ধে চাল চুরি, ডাল চুরি, এমনকি মিড ডে মিলের ডিম চুরিরও অভিযোগ রয়েছে, তাদের শুধু বলছি না, আমি বামপন্থীদের বলছি যারা কথায় কথায় বলেন ভাত দে ভাত দে, ভাতের জন্য লড়াইটা করতে হবে, ভাত আগে, ধর্ম নয়। আমি তো এটা বুঝতে পারছি না যে ধর্মের সাথে ভাতের কোথায় লড়াইটা বাঁধলো। আমি তো এটা বুঝতে পারছি না, সারা পৃথিবী জুড়ে মন্দিরগুলো থেকেই তো সবচেয়ে বেশি অভুক্ত মানুষ, যারা নিরন্ন মানুষ, তাদের দুমুঠো খেতে পড়ে বাঁচবার সংগ্রাম, সেই সংগ্রামটা আসলে শুরু হয় এই মন্দির চত্বর থেকে। তারপরেও কিছু মানুষ রাম মন্দিরকে নিয়ে কুৎসা করতে হবে বলে কুৎসাটা করছেন। হয়তো যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী রয়েছেন ভক্তি বিজয় ভগবত মহারাজ, ইসকনের সন্ন্যাসী আমার সাথে অযোধ্যা থেকে যুক্ত হয়েছেন। ওনার সাথে আর দেখা হলো না, আমি অযোধ্যা থেকে চলে এলাম, আপনি আমার প্রণাম নেবেন মহারাজ। দীপঙ্কর সরকার অধ্যাপক রয়েছেন, আজিজুল বিশ্বাস অধ্যাপক রয়েছেন, অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যেতে চাই, আমি শুরুতে ভক্তি বিজয় ভগবত মহারাজের কাছে যেতে চাই। মহারাজ, শুধুমাত্র ইসকন নয়, ইসকন প্রতিদিন 10,000 থেকে 15,000 মানুষকে খাওয়াচ্ছে। আপনি নিজে অযোধ্যায় দাঁড়িয়ে এই মিশনটা পরিচালনা করছেন। অন্ন সত্র, এবার রাম মন্দির ট্রাস্ট পৃথিবীর সবচেয়ে বড় অন্ন সত্র চালু করার ব্যবস্থা করলো, কারণ কুইন্টাল কুইন্টাল চাল, ডাল, গম, নুন, আটা এই সমস্ত আসছে, এবং এগুলো যদি সাধারণ মানুষের কাছে না লাগে তাহলে কিসের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। এবং মন্দির চত্বরে এই মুহূর্তে যেভাবে অন্ন সত্রের ব্যবস্থা করা হচ্ছে, ভাড়া করে জায়গা, এটা তো একটা বিশাল কর্মযজ্ঞ। সত্যিই কি ভাতের সাথে ধর্মের কোনো বিভেদ নেই? আসলে ধর্ম মানে চিকিৎসা দেওয়া, ধর্ম মানে শিক্ষা দেওয়া, ধর্ম মানে পেটে ভাত জোগানো। মহারাজ, ধন্যবাদ। প্রথমে আমি রিপাবলিক যে ব্যবস্থাপনা এবং আমাকে ইনভাইট করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অযোধ্যা যে রাম মন্দির ইসকন থেকে ক্যাম্প করা হয়েছে, যেখানে আমাদের 3টে জিনিস আমি লোকেদের কাছে আমরা তুলে ধরছি। একটা হচ্ছে শরীরের জন্য ভাতের দরকার। আমরা শুধু ভাত দিচ্ছি না, ভগবানের কাছে নিবেদন করে প্রসাদ খাওয়াচ্ছি, পরিশুদ্ধ এবং উত্তরপ্রদেশের যে ঢাঁচের খাবার, রুটি, ভাত, ডাল এবং পূর্ণ প্রসাদ, ফুল প্লেট প্রসাদ আমরা ভগবানকে নিবেদন করে সবাইকে দিচ্ছি। এটা গেল শরীরের খাবার। মনের খাবারে আমরা দিচ্ছি মনের শান্তি, ভগবত গীতা। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক দিন প্রায় 15,000 ভগবত গীতা আমরা লোকের কাছে বিলি করছি, যেখানে যাদের পড়ার সামর্থ্য রয়েছে, যারা পড়তে পারবে, আগ্রহ ভরে লোকে নিচ্ছে। তো গীতা এবং সেই সঙ্গে রয়েছে প্রসাদ বিতরণ। আর আমরা প্রত্যেকটি মানুষকে ভগবানের নাম শোনাচ্ছি, হরিনাম সংকীর্তন। আমরা প্রত্যেকটি মোড়ে মোড়ে লোককে ডেকে হরিনাম সংকীর্তন করাচ্ছি, নৃত্য করাচ্ছি। যে রাম মন্দিরে আসার যে আনন্দ, রমন্তে যোগিনা আনন্দে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাসৌ পরম ব্রহ্ম বিদিত। রাম কথাটির মানে হচ্ছে আনন্দ, মানসিক আনন্দ, শারীরিক আনন্দ,
আত্মিক আনন্দ, তিনটে আনন্দ তিন তাহলে দিক দিকে তাহলে মহারাজ, মানুষের। আমি ক্ষমা প্রার্থী ইন্টারাপ্ট করার জন্য, কিন্তু তাহলে মহারাজ যারা বিরোধিতা করছে এই যে এত জনসেবা, এত মানুষকে খাওয়ানো, এত মানুষকে শুধু মনের এবং শারীরিক যে খিদে মেটানো সেটা শুধু নয়, মানুষকে একটা জায়গাতে নিয়ে যাওয়া যেখানে মানুষের মধ্যে যে ক্ষোভ, রাগ, দুঃখ, এই সমস্ত কিছু ক্লিনজিং আমরা যেটাকে বলি, পরিশুদ্ধ করা, এই সমস্ত কাজ তো মন্দির থেকে হচ্ছে, রাম মন্দির থেকেই হচ্ছে। তাহলে রাজনীতিবিদদের এত সমস্যা কেন? রাজনীতিবিদরা যারা লাগাতার রাম মন্দির নিয়ে কুৎসা করে যাচ্ছেন। এখন কিছু ধরনের লোক এরকম তো থাকবেই, তাদের সবসময় বিরোধিতা করা মনোভাব, কিন্তু তারা দেশের জন্য কি করছে সেটাকে বলুক তারা। আমাদের তো তারা শুধু বলছে ভাতের মেটানো, হসপিটাল বানাও, তারা বলে যে স্কুল বানাও। জগতে তো অনেক হসপিটাল এবং স্কুল হয়েছে। আমরা যদি সার্ভে করে দেখা যায় 2014 থেকে 2024 পর্যন্ত বর্তমান যে পরিমাণে স্কুল, যে পরিমাণে কলেজ, যে পরিমাণে হসপিটাল বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে সঙ্গে মন্দিরও বৃদ্ধি পাবে। মন্দির বন্ধ করে হসপিটাল কেন, বা হসপিটাল বন্ধ করে মন্দির কেন? অনেকের চর্চা চলছে যে রাম মন্দির না বানিয়ে হসপিটাল বানাও। হসপিটালও হচ্ছে, এদিকে মন্দিরও চলবে, একই সঙ্গে দুটো কাজ সমান্তরাল ভাবে চলছে। মানুষের কেবল শারীরিক চিকিৎসা দিলে হবে না, মানসিক চিকিৎসা দেওয়াও এটা অত্যন্ত প্রয়োজন। সেজন্য রয়েছে মানসিক চিকিৎসার হচ্ছে ভক্তি। আপনি আমার অপরাধ নেবেন না, আপনার কাছে আমার দুটো ছোট প্রশ্ন। এই রাম মন্দির দেশের কোন কাজে লাগছে? আর একটা হলো, ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 150 কোটি, সেখানে 25,000 লোককে আপনারা যদি অন্নদান করেন, তাতে করে কি ভারতের সমস্যার সমাধান হয়ে যাবে? মহারাজ, আপনারা কি সমাধান চাইছেন? আমরা শুধু রাম মন্দির এখানে খাওয়াচ্ছি না, যেখানে যেখানে আমাদের সারা ভারতে প্রত্যেকটি ইস্কন মন্দিরে আমাদের সব জায়গায় রাম মন্দির আমাদের ভারতে কোন কাজে উপকারে আসছে? রাম মন্দির দিয়ে দেশের কোন কাজ হচ্ছে? দেশের কোন কাজ হচ্ছে? হ্যাঁ, রাম মন্দিরের দরকার যে রাম হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রাম, তিনি এসেছিলেন জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বিশ্বের মধ্যে ভ্রাতৃত্ব প্রেম। রামের একটা শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ব প্রেম এবং জগতে সৎ পথে সৎ চিন্তায় মানুষকে পরিচালিত করা। এই শিক্ষাটি রাম হচ্ছেন মর্যাদা। শিব, কালী, তারা, সরস্বতী সবকিছুর মধ্যেই আছে। মানে আপনার প্রবলেমটা রাম মন্দির নিয়ে? রাজু ঘোষ, আপনাকে বলছি, আমার প্রবলেমটা হচ্ছে রাম, যে রাম একজন নারীকে। আমাকে একটা কথা বলুন রাজু, যেহেতু আমি আপনাকে সময় দিচ্ছি, প্রত্যেককেই ভেঙে ভেঙে সময় দেবো, কিন্তু আমাকে একটা কথা বলুন। রাম মন্দির চত্বরে যেভাবে পৃথিবীর সবচেয়ে বড় অন্ন সত্র খোলা হচ্ছে, আপনারা তো এতদিন ধরে বলতেন যে 5 টাকায় ডিম ভাত পাওয়া যায়, সারা বাংলায় কোনো মন্দির ছাড়া হয়, এইসব বাজে কথা বলবেন না। আপনাদের এখানে মানে আমি জানি না আপনি কোন জায়গাটা বললেন, আমি যে বাংলাতে থাকি সেই বাংলাতে 2 টাকার চালও চুরি যায়। আমি যে বাংলাতে থাকি, অভিযোগ, এগুলো একটা ভিত্তিহীন অভিযোগ। এখনো পর্যন্ত কোথাও চুরি হয়েছে, কোনো কোর্টে প্রমাণিত হয়নি। সেখানে মিড ডে মিলের ডিম পর্যন্ত চুরি করে, এগুলো করে কি করে না? এগুলো এটা কি সত্যি না মিথ্যা? না, একদম ডাহা মিথ্যা। চাল চুরি হয়, আপনারা চাল চুরি করেছেন কি করেন? কোনো কোর্টে কোথাও প্রমাণিত হয়নি। আপনারা আচ্ছা, চাল চুরি প্রমাণিত হয়নি, চাকরি চুরি প্রমাণিত হয়েছে। একটা চুরি প্রমাণিত হয়েছে, আপনারা মন্দির না বানিয়ে আপনারা যেই টাকার পাহাড় বানিয়েছেন, আমি বিশ্বাস করুন, আমি রাজু ঘোষ কুবের টিলা, রাম মন্দিরে কুবের টিলা দেখে এলাম, আর আমি কুবের টিলা ওই জায়গায় দাঁড়িয়ে কুবের টিলা দেখার পরে বাইরে এসে মাথায় এলো যে আমাদের বাংলাতে তো পার্থ চ্যাটার্জি একটা কুবের টিলা বানিয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায় গোপা তাদের বিভিন্ন কুবেরের টিলা পাওয়া যাক, সেটা কি আছে? পার্থ চট্টোপাধ্যায় শাহজাহান বানিয়ে গেছেন একটা করে। না পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায়। আমি রাম মন্দিরের ভেতরে কুবের টিলাটা যেটা দেখলাম, তার থেকেও বোধহয় চোখ জ্বালানো। না, আপনি যখন রাম মন্দির দেখতে এসেছেন, না ময়ূকদা, আপনি তো গাড়ি চালান, আপনি তো রাম মন্দির দর্শন করে এসেছেন, তাহলে নিশ্চয়ই আপনি 50 টাকা করে লিটার পেট্রোল পাবেন কোন হাটে পেট্রোল পাম্পে। রাম মন্দির দর্শন করে দাম কম নিশ্চয়ই পাবেন, কেন পাবেন না? রাম মন্দির দেখতে এসেছেন, রাম নিশ্চয়ই কারণ হচ্ছে উত্তরপ্রদেশ নিজের রাজ্যের যে পার্টে যে শেষটা, সেই শেষটা পর্যন্ত বাদ দিয়েছে। আমি এটা নিয়ে সারা দিন কেটে যাবে। আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু আমি রাজস্বীর কাছে আসার আগে আচ্ছা কি প্রশ্ন বলুন? আমার প্রশ্ন হলো, রাম মন্দির দেশের কোন কাজে লাগছে? যে রাম মন্দির করছেন, রাম মন্দির পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরের কোন কাজে লেগেছে? আচ্ছা অরিত্র বলতে চাইছে।
রাজনীতি কোন কাজে লাগবে? না না, আপনি দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেনি। মন্দিরটা করছেন তো, দীঘার দীঘা, এটা জগন্নাথ কোন কাজে মন্দির নিয়ে লাগবে? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেনি, যেটা মোদী সরকার শ্রী শ্রী লোকনাথের মন্দির উদ্বোধন করেছেন উত্তর 24 পরগনায়, সেটা কোন কাজে লাগবে? জগন্নাথ মন্দিরে আপনার মন্দির কোনো কাজে লাগবে না? রাম মন্দিরের আপনার- রাজনীতি আচ্ছা, হচ্ছে। মন্দির মসজিদ যদি কোনো কাজে নাই লাগে, তাহলে সম্প্রীতির মিছিলের নাটকটা করলেন কেন কালীঘাট মন্দির থেকে পাকসার্কাস অবধি? একদম অরিত্র তোমার কাছে আসবো, কিন্তু রাজুদা আমি একবার একটা প্রতিবেদন দেখাবো, তারপরে রাজশ্রীর কাছে যাবো। কিন্তু একটা কথা রাজুদা, 1800 কোটি টাকা রাম মন্দির কত টাকা দিয়ে বানানো হয়েছে? কত টাকা দিয়ে রাম মন্দির বানানো হয়েছে? রাম মন্দির কত টাকা দিয়ে বানানো হয়েছে? 1800 কোটি টাকা। আরে ভাবুন, 1800 কোটি টাকা, 1800 কোটি টাকার ভাত রান্না করা যেত, 1800 কোটি টাকা স্কুল তৈরি করা যেত। কিন্তু মজার কথাটা হচ্ছে 1800 কোটি টাকার 1 টাকাও ভারত সরকার দিয়ে এই জিনিসটা তৈরি হয়নি, যেখানে রাজ্য সরকার নিজে বলছে আমরা 300 কোটি টাকা শুধু খরচা করেছি বাংলায় ফুরফুরা শরীফ থেকে, তারকেশ্বর থেকে শুরু করে, অনুকূল ঠাকুরের আশ্রম থেকে শুরু করে, জগন্নাথ মন্দির বা দীঘা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আরে ধর্ম নিয়ে তো রাজনীতি আপনারা করছেন। 5 সেকেন্ড মহিদা, 5 সেকেন্ড। আমি বলছি আপনার কাছে, যে রাম একজন নারীকে অগ্নিকুণ্ডের মধ্যে ঠেলে দেয় সেই রাম আগে, আবার ইতিহাস বিকৃত করছেন, আবার এমন এই ধরনের কথা হয়তো খুব সহজভাবে। তার কারণ হচ্ছে রাজু ঘোষ, আপনারা বোধহয় রাম ভক্তদের আবেগটাকে আবেগ ভাবেন না, অন্য যে কোনো আবেগকে আবেগ ভেবে ফেলেন। অন্য যে কোনো মানুষের সেন্টিমেন্ট, রামের কোনো সেন্টিমেন্ট নেই, রাম ভক্তদের কোনো সেন্টিমেন্ট নেই, হনুমান ভক্তদের কোনো সেন্টিমেন্ট নেই, বজরংবলী ভক্তদের কোনো সেন্টিমেন্ট নেই। এটা বদলা। আচ্ছা বেশ, রাজু ঘোষ হয়ে গেছে, আপনার সময় শেষ, আপনার সময় শেষ। আমি রাজশ্রীর কাছে আসবো, কিন্তু রাজশ্রী, যে পয়েন্ট থেকে আমি রাজু ঘোষকে একদম ক্রস করার চেষ্টা করলাম সেটা খুব সিম্পল, আবেগ এবং সেন্টিমেন্ট। আমি রাম মন্দির চত্বরে গিয়ে এই সেন্টিমেন্ট দেখেছি, যে ছবিগুলো দেখতে পাচ্ছ রজনীকান্ত থেকে শুরু করে বিভিন্ন সাধু সন্তের যেটা চলছে, তার পাশাপাশি আমি কান্না দেখেছি, পুলিশের কান্না দেখেছি, করসেবকদের কান্না দেখেছি, তারকাদের কান্না দেখেছি, সাধারণ মানুষের কান্না দেখেছি, এবং আবেগে তারা কেঁদে ফেলছেন যে এই জিনিস আমরা ভাবতে পারিনি হবে। একবার দেখে নিই এবং তারপর তোমার কাছে আসছি। कैसा लग रहा है? बहुत अच्छा, इससे अच्छा तो कुछ हो ही नहीं सकता। बहुत अच्छा है श्री राम। फ्लोर है सर। यस, बहुत अच्छा लग रहा है, ये बनकर के बहुत ही अच्छा लग रहा है। 500 साल बाद पहली बार 500 साल पहली बार आप उत्तर प्रदेश पुलिस से? जी यूपी पुलिस। আমি এই সূর্য নদীর রক্তাক্ত জল দেখেছি 1990 এবং 92 সালে। কর শ্রমিকদের রক্তে লাল হওয়া সূর্য নদীর জল দেখেছি। আজকে জীবন ধন্য হয়ে গেছে প্রভু রামচন্দ্রের অযোধ্যায় এসে, এবং রিপাবলিক যেভাবে কভার করছে সেই সূর্য নদীতে আজকে তেতা যুগে পৌঁছে গেছি আমরা। জীবন ধন্য হয়ে গেছে, আর জীবনে ভগবানের কাছে কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। প্রধানমন্ত্রী আজকে বললেন মন্দির নির্মাণ হয়েছে, এবার রাষ্ট্র নির্মাণ করতে হবে। সরজু নদীর পার থেকে এই প্রতিজ্ঞা 130 কোটি দেশবাসীর জন্য। অবশ্যই আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের কান্নারি নরেন্দ্র মোদী। কাঁদছেন কেন আপনি? আবেগপ্রবণ হয়ে পড়লেন কেন? আমার জীবনের সবচাইতে বড় সেরা দিন আজকে, যে দিনটা দেখবার জন্য এতদিন বেঁচে ছিলাম। আজকে যদি আমার মৃত্যু হয়, আমি স্বর্গে চলে যাবো, আমার জীবন আর যাওয়ার কিচ্ছু নেই। আপনার মৃত্যু হবে না। 90 সালে আমাদের ঢুকতে দেয়নি, 92 সালে আমরা ওখানে গেছি, সেখানকার শিলা আজও আমার বাড়িতে আছে। আজকে জীবন ধন্য। কে বলে বাংলার সাথে রাম মন্দিরের কানেকশন নেই? বাংলার সাথে আপনার কানেকশন আছে। আপনি আমাকে দেখে আবার কেঁদে ফেলছেন কেন? আমি অনেক দিন পরে आप लोगों के तेजी से ताए खुशी के बाद गिर रहे हैं, जैसे भरत जी राम को जब देखा 14 साल के बाद। যারা বাংলার কোনো ছেলে, বাংলার কোনো সাংবাদিক এখানে এই রিপোর্টিংটা করতে আসবে কোনোদিন ভাবতে পারেনি, কারণ কি তাদের কথাগুলো বারবার চেপে দেওয়া হয়েছে। কোঠারি ভাইদের যে আত্মবলিদান, সেগুলো বারবার চেপে দেওয়া হয়েছে। এবার সেই সময় আর নেই, এই সময় বদলে গেছে। চোখে চোখ রেখে আমি রিপোর্টিংটা করব এবং ভবিষ্যতেও সারা বাংলাকে জানাবো। आप लोगों को बार बार प्रणाम कोटि। धन्य है आप लोग, स्वामी विवेकानंद की कर्म भूमि और सुभाष चंद्र कर्म भूमि, कोठारी बंधु की कर्म भूमि से पधारे आपको कौन। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা। রাজশ্রী, আমার একটাই কথা, রাজশ্রী, সিলেক্টিভ হিস্ট্রি লেখা হয়েছে, মানে
আমি কিন্তু বিশাল কিছু কাজ করিনি। আমি আবারও বলছি, আমি গেছিলাম করসেবকপুরমে, অযোধ্যাতে, যে কাজটা যে কোনো সাংবাদিকের করার কথা আমি তাই করেছি। আমি করসেবকদের ভার্সনটা তুলে ধরার চেষ্টা করেছি, করসেবকদের সাথে একটা লাইভ করেছি, তারা হাউ হাউ করে কাঁদছেন। রাম মন্দির, সারা পৃথিবীর সামগ্রী যেখানে জড়ো হচ্ছে, তার যিনি মেন কেয়ারটেকার ভদ্রলোক, তিনি কেঁদে ফেলছেন এ কারণে যে তার কাছে এই কথাগুলো কেউ জানতে চায়নি 1990 সাল থেকে। এই সিলেক্টিভ আউটরিচটা, এই সিলেক্টিভ হিস্ট্রি লেখাটা আসলে কাল হয়ে যাচ্ছে না বামপন্থী এবং তৃণমূল কংগ্রেসদের জন্য? ময়ূকদা, আমি সৌভাগ্যবান ছিলাম যে ছোটবেলায় কোনো একটা প্রশ্ন করার জন্য কাশী বিশ্বনাথের মন্দিরটা দেখে আমি জানতে পেরেছিলাম যে 1669 সালে আওরঙ্গজেব সেই মন্দিরটিকে ধ্বংস করে দেন এবং 1769 তার 100 বছর পরে রানী অহল্যাবাই হলকার যখন বিশ্বেশ্বর মন্দিরটাকে বিশ্বনাথের মন্দির প্রতিষ্ঠা করছেন, সেই সময় আমারই আত্মীয়, আমার পূর্বপুরুষ রঘুনাথ লাহিড়ির, তার বিবাহ হয়েছিল যে রাজকুমারী তারাসুন্দরী দেবীর সঙ্গে। তার মা নাটোরের রানী ভবানী সেই কাশীতে ধ্বংস হওয়া দুর্গা মন্দির এবং দুর্গাকুণ্ড প্রতিষ্ঠা করছেন, সেই ধ্বংস হওয়া। এবং সেই দুর্গাকুণ্ডে রানী ভবানী প্রতিদিন 25 মণ চালের অন্নকূট, অন্নভোগ দিতেন, যা সমস্ত গরিব দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করে দেওয়া হতো। তো এই অন্নকূট, এটা অন্ন দেওয়া, অন্ন দান করা বাঙালি বা ভারতবর্ষের কাছে নতুন কিছু নয়, এটা বহু বছর ধরে চলে আসছে। চতুষ্পাঠী, আশ্রম, তীর্থস্থান, সরাইখানা, সমস্ত কিছু। আমি কয়েকটা কথা বলি ময়ূকদা। 22শে জানুয়ারি 1,25,000 কোটি টাকার ব্যবসা শুধু রাম মন্দির সংক্রান্ত হয়েছে, যেটা ট্রেডার্স অ্যাসোসিয়েশনে জানাচ্ছে। 25,000 কোটি টাকার ব্যবসা একা উত্তরপ্রদেশে এবং 40,000 কোটি টাকা দিল্লি এনসিআরে হয়েছে, এটা জানাচ্ছে ট্রেডার্স অ্যাসোসিয়েশন, আমাদের কেউ জানাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, তুমি এখানে বললে জাতের নয় ভাতের লড়াই কেন এখানে হচ্ছে। দেখো, বামপন্থীরা বলেন, তবে এই বামপন্থী অধিকাংশ নেতার কোনো জাতের ভাতের লড়াই কিন্তু পূর্ববঙ্গে ছিল না যখন তারা এখান থেকে এপার বাংলায় পালিয়ে আসেন। লড়াইটা জাতের ছিল, এটাকেই লুকিয়ে রাখার চেষ্টা, এটাকেই করা হয়েছে। আমি এখানে আরেকটা কথা বলবো, এই যে কেন এই যে রাষ্ট্র নাকি টাকা দিচ্ছে রাম মন্দির তৈরি করার জন্য, যেখানে রাষ্ট্র এক নয়া পয়সাও দিচ্ছে না। কিন্তু ময়ূকদা, শুনে আশ্চর্য লাগবে, আমি রিপাবলিক বাংলার দর্শকদেরকে জানাতে চাই, ভারতবর্ষের 9 লক্ষ মন্দিরের মধ্যে আনুমানিক 4 লক্ষ মন্দির বিভিন্ন রাজ্য সরকার, বিভিন্ন স্টেট কন্ট্রোল করে। অধিকাংশ হচ্ছে দক্ষিণ ভারতে, কেরালা, তামিলনাড়ু, আন্ধ্রা। হ্যাঁ, কেরালাতে, মানে কেরালাতে বাম সরকার আছে, সেখানেও কন্ট্রোল করে। তার রিসেন্ট তার আরেকটা উদাহরণ হচ্ছে কেরালার বামফ্রন্ট সরকার যেখানে আছে সেখানেও কন্ট্রোল করে। একদম, তার রিসেন্ট কেস হয়েছে ত্রাভানকোরের কোচিনে রাজপরিবার, যারা পদ্মনাভ স্বামীর মন্দিরের মালিকানা যাদের কাছে ছিল, সেই মালিক রাজ্য সরকার নিজের হাতে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং ফাঁসি একটা থাপ্পড় খেয়েছিল কেরালার রাজ্য সরকার। এবং সেই ছবিটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছিলাম, যখন রানী হাউ হাউ করে তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে, কারণ পদ্মনাভ স্বামীর মন্দিরে অপার সম্পদার খোঁজ পাওয়া গেছে। আমি তোমাকে একবার একটু থামাচ্ছি, তার কারণ পরপর অনেকগুলো প্রতিক্রিয়া আসছে, সেগুলো শুনিয়ে আবার তোমার কাছে আসছি। একবার দেখে নি। আজকে দীঘা, দার্জিলিং, পুরী, তারাপীঠে যে হোটেল ব্যবসা হয় তার থেকে কয়েক গুণ বেশি ব্যবসা অযোধ্যায় হতে চলেছে। তাই অযোধ্যাতে সার্বিকভাবে পর্যটন পরিষেবা যে স্তরে পৌঁছাবে, তাতে হচ্ছে অযোধ্যা মানুষের ভাত যোগাবে। রাম মন্দির দিয়ে যদি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলার উন্নয়ন, ঐক্য, সংহতি, সম্প্রীতি, স্বয়ংবরতার নিশ্চয়তা আসতো, তাহলে তো আর অন্য কিছু দরকারই ছিল না। আর্থিক ব্যবস্থা, সরকার, প্রশাসন, এর কোনো প্রয়োজনই ছিল না। নিশ্চয়ই দান যদি প্রচুর পরিমাণে পড়ে থাকে, ভান্ডারা যদি সেখানে খোলা হয়, গরিব মানুষদের যদি খাওয়াবার ব্যবস্থা করা হয় তিরুপতি মন্দিরের মতো, তাহলে এর থেকে ভালো কি হতে পারে। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতবর্ষ 121টা দেশের মধ্যে 111তম স্থানে রয়েছে। এখনও প্রচুর মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, কৃষকরা আত্মহত্যা করছে। এই সস্তার রাজনীতি না করে নরেন্দ্র মোদী যদি সেই দিকটা দেখতেন, রেশনের ব্যাগে নিজের ছবি ছাপার নির্দেশ না দিয়ে যিনি প্রকৃত অর্থে তিনি যদি ভারতবর্ষের 140 কোটি মানুষের দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতেন, তাহলে অনেক ভালো হতো।
রাজস্বী, আমি তোমাকে 30 সেকেন্ড দিচ্ছি, কিন্তু সিপিএম এবং তৃণমূল এক সুরে বলছেন যে কথা, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা তো রাম মন্দির করছে, সিপিএম এবং তৃণমূল কি করছে? একদম, আমি ময়ূকদা ওটা শেষ করিনি একটুখানি, যে ভারতবর্ষের 9 লক্ষ মন্দিরের মধ্যে 4 লক্ষ মন্দির বিভিন্ন রাষ্ট্র কন্ট্রোল করে, বিভিন্ন রাজ্য সরকার কন্ট্রোল করে। যদি ধর্ম নিরপেক্ষতাকেই মানতে হয়, কারণ এই সমস্ত মন্দিরের আয় সম্পত্তি এগুলোই রাজ্য সরকার কন্ট্রোল করে, যদি ধর্ম নিরপেক্ষতা মানতে হয় তাহলে প্রত্যেকটি রাজ্য সরকারের উচিত এই মন্দিরগুলিকে ফ্রি করে দিয়ে তাদের ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া। হিন্দুর টাকা নেওয়ার সময় হিন্দুর মন্দিরকে কন্ট্রোল করব, আর যদি হিন্দুর মন্দির তৈরি করার জন্য কোনো পয়সা দিতে হয় তখন আমরা ধর্ম নিরপেক্ষতা সংবিধানের কথা বলবো। এটা দ্বিচারিতা ছাড়া অন্য কোনো কিছু নয়। আরেকটি কথা, এখানে দাঁড়িয়ে তুমি যেটা বললে যে ক্ষুধা সূচকের কথা, এখানে আমি শুনতে পেলাম শান্তনু সেন বলছেন, তৃণমূল নেতা শান্তনু সেন বলছেন। প্রথম কথা হচ্ছে ক্ষুধা সূচকে ভারতবর্ষের আগে এগিয়ে আছে পাকিস্তান, আফগানিস্তান, যাদেরকে ভারতবর্ষ আটা না দিলে খেতে পায় না, যাদের দেশে টমেটো 400 টাকা। আমাদের আগে এগিয়ে আছে হ্যাপিনেস ইন্ডেক্সে শ্রীলঙ্কা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ, যে শ্রীলঙ্কাকে তেল, চাল সমস্ত কিছু ভারতকে পাঠাতে হয়েছিল, কারণ গণ অভ্যুত্থান ঘটেছিল, 6 লক্ষ কোটি টাকা তাদের ঋণ, তাদেরকে ভারত সাহায্য করছে, তাই জন্য তারা খেতে পাচ্ছে, বাঁচতে পারছে, কিন্তু তারা নাকি ভারতের থেকে এগিয়ে। বাংলাদেশকে আইএমএফ সাহায্য করলো, বাংলাদেশ উঠে দাঁড়াচ্ছে, তারা ভারতবর্ষের আগিয়ে। এবং এই লিস্টের মধ্যে এমন দেশ আছে যে দেশে কোনো আভ্যন্তরীণ প্রেস নেই, কোনো সংবাদ মাধ্যম নেই, কিন্তু তারা নাকি প্রেস স্বাধীনতাতেও ভারতবর্ষের থেকে আগিয়ে। তো আমি জানি না এগুলো কোন আলিমুদ্দিন থেকে কোন যাব বাংলার পেপারে এই স্ট্যাটিস্টিক্স গুলো বেরোয়, কোন জর্জ সোরসের ফান্ডিং থেকে বেরোয়, আমি জানি না। 80 কোটি মানুষকে কোভিডের সময় এখনো নরেন্দ্র মোদী সরকার বসিয়ে খাওয়াচ্ছে, যে চালগুলোতে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে চালগুলোতে নিয়ে উত্তর দিন। এবং রাজস্বী বাবু যে চাল কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী পাঠায়, মেরে দিয়ে পোকা লাগা চালের উপর নরেন্দ্র মোদীর ছবি থাকে, আর তার পরিবারের লোকের 35টা বুঝে গেছি, ওই পোকা চালে নরেন্দ্র মোদীর ছবি থাকে, আর চালগুলো নরেন্দ্র মোদী পাঠায়, যেটা বলছেন সে বুঝেছে। যারা চোর তারা বড় বড় গলাবাজি করছে, চোরের মায়ের বড় গলা, মমতা ব্যানার্জি ভাষায় বলছি চোর কি মাই জোরসে বলে, ঠিক মাদার বেশ বেশ, আপনার মুখে ফুল চন্দন করুক। আমি বলছি যে যদি রাম মন্দির এত ভালো হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির যতগুলো অফিস আছে সবগুলো বন্ধ করে দিয়ে রাম মন্দির করে দিন না, দেশের কল্যাণ চাই, শুরু হয়েছে, এবার আমি বলছি দরকার নেই তো, মানুষের কল্যাণ করুক, ডমরু ওহি বাজাएंगे, ঠিক আছে, আগে বলুন না, মাখন ওহি খিলাएंगे, রাম মন্দির খুলে দিন, দেশের ভালো চাইলে রাম মন্দির খুলে দিন। আমি অরিত্রর কাছে একদম, তোমাদের জাগো বাংলা একদম অরিত্র, এটা তো ঠিক কথা, এই ন্যারেটিভটা বারবার আজিজুল দাদের কাছে আমি ঠিক এই কথাটাই শুনি, যে সত্যিই তো ভাতের জন্য লড়াই, জাতের জন্য লড়াইয়ের প্রয়োজন নেই। কিন্তু মজার কথা হচ্ছে জাত নিয়ে যে লড়াইটা কংগ্রেসের মধ্যে আমরা দেখেছি, আবার জাত কখনো কখনো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কিছু মুক্তমনা রাজনৈতিক দলের জন্য, যখন তারা দেখে যে সমস্ত জাতের মানুষ এক হয়ে গিয়ে একটাই কথা বলছেন যে আমাদের রাম মন্দিরের প্রতিষ্ঠা দেখতে হবে। আমি বলছি যে তুমি যে প্রসঙ্গটা শুরুতেই অবজেকশন দিয়েছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রের টাকায়, আমার তোমার ট্যাক্সের টাকায় যদি একটি জগন্নাথ মন্দির দীঘাতে বানাতে পারেন, যদি মন্দিরের ডেভেলপমেন্ট কস্ট হিসেবে একটা স্টেট গভর্নমেন্ট খরচা করতে পারে, যদি সিপিএম সরকার কেরালাতে এই কাজটা করতে পারে, রাম মন্দির তো সেই টাকাতেও ব্যবহার করা হচ্ছে না, তাহলে কি সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে না? মানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দায়টা শুধুমাত্র নিয়ে ফেলেছে হচ্ছে তৃণমূল এবং সিপিআইএম এর মতন দল। দেখুন, প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের বিরোধিতাটা কি নিয়ে, ধর্ম নিয়ে না রাম নিয়ে না বিজেপি নিয়ে, সেটা তারা নিজেরাও জানে না। ধর্ম নিয়ে হওয়ার কথা নয়, তার কারণ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে মিশন, সেই ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে, তারা স্বীকার করে যে ওয়েস্ট বেঙ্গল বোস্টস অফ ডিফারেন্ট এথনিসিটিস, কালচার্স, রিলিজিয়ান, পিপল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তার মানে তারা রিলিজিয়ান বা ধর্মকে একটা গুরুত্বপূর্ণ এন্টিটি হিসাবে স্বীকার করেন। ফলে ধর্ম নিয়ে তারা যদি বিরোধিতা করে থাকেন তাহলে সেটা তাদের স্টেটমেন্টের দ্বিচারিতা। এবারে আসি রিলিজিয়াস জিনিসটা কি, এবারে আসি রিলিজিয়াস ট্যুরিজম নিয়ে। রিলিজিয়াস ট্যুরিজম নিয়ে আমরা দেখতে পাচ্ছি 2011 সেন্সাস বলছে 5 লাখ মন্দির, 7 লক্ষ মসজিদ, আনুমানিক 35,000 চার্চ এখানে আছে, এবং উত্তরপ্রদেশে সবথেকে রিলিজিয়াস ইনস্টিটিউটের সংখ্যাটা বেশি, তারপরে কিন্তু মহারাষ্ট্র এবং ওয়েস্ট বেঙ্গল।
আমি একবার অরিত্র তোমাকে থামাচ্ছি, তার কারণ তুমিও টিভি দেখছো, আমিও টিভি দেখছি। দুটো টাকা, আমাকে ক্ষমা করবেন না, কিন্তু এটা আমাকে দেখাতেই হলো। তৃণমূল কংগ্রেস যে রাম মন্দিরের যে দান শস্ত্র যেটা খোলা হয়েছে বা ডোনেশন বক্সে যে টাকাগুলো আসছে সেগুলো নিয়ে কটাক্ষ বিভিন্ন রাজনৈতিক দল করছে, কিন্তু এই টাকাটা কি এই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির টাকার থেকে অনেক বেশি পবিত্র নয়? এবং এই টাকাগুলো তো ট্যুরিজমেও ব্যবহার হচ্ছে, ট্যুরিজম কস্টে উত্তরপ্রদেশ সরকারেও এই টাকাগুলো যাচ্ছে। অরিত্র, দেখুন, যে কোনো জায়গাতেই রাজুদা অনেকবার ধর্ম নিয়ে আটকানোর মানে প্রশ্ন করছেন যে ধর্ম কেন সরকার এন্ডোর্স করবে। ঠিক কথা, তাহলে ধর্ম যদি এন্ডোর্স করবেই না তাহলে গভর্নমেন্টের কি দরকার ছিল যে 22শে জানুয়ারি দিনটাকেই অতিরিক্ত হাইলাইট করে কালীঘাট থেকে পাক সার্কাস অব্দি সম্প্রীতির মিছিল করা? তারা তো ধর্মকে স্বীকার করেন না, তারা তো জাত পাত এসবকে স্বীকার করেন না, তারা তো ভাতের লড়াইতে নেমেছেন। তাহলে সম্প্রীতির মিছিল করে তিনি কেন করলেন? মুকেশ আম্বানিকে ডেকে এনে কালীঘাট মন্দিরকে সাজালেন কেন? দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক তৈরি করলেন কেন? তার মানে নিশ্চয়ই আপনি ধর্ম মানে কি? রাজু ঘোষ, আপনি প্রথমত অরিত্রকে ইন্টারাপ্ট করছেন। আর ধর্ম মানে কি? আপনি তো রেড রোডে যারা যায় আপনার নেতারা, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন ধর্ম মানে কি। ক্রিসমাস ক্যারলে যারা যান তাদেরকে জিজ্ঞেস করতে পারে ধর্ম মানে কি। যারা তারকেশ্বর মন্দিরে যায়, যারা বিভিন্ন সময় বলে যে আমি তো ফুরফুরা শরীফ ঠিক করে দিয়েছি, আমি অনুকূল ঠাকুরের আশ্রম ঠিক করে দিয়েছি, তারাপীঠ ঠিক করে দিয়েছি, তাদের তো বলতে পারেন ধর্ম মানে কি। রাজশ্রী 10 সেকেন্ড। প্রথম কথা হচ্ছে ধর্মের ডেফিনেশন এখানে যদি জানতে চাওয়া হয়, এখানে বামপন্থীরা নেই, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি 1943 যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ক্রেমলিনের মধ্যে স্তালিন রাশিয়ান অর্থোডক্স চার্চের 3 জন হায়ারার্ক এবং তার সঙ্গে সঙ্গে সিক্রেট পুলিশ সার্ভিসের হেড এবং ফরেন মিনিস্টারকে নিয়ে বৈঠক করছেন যে রাশিয়ান কমিউনিস্ট সরকার যে সমস্ত চার্চগুলোকে ধ্বংস করে দিয়েছে সেগুলোকে রিসারেক্ট করবে। কিন্তু কেন? চুক্তিটা কি না, সেখানে হচ্ছে চার্চকে, রাশিয়ান চার্চকে রাশিয়ার গভর্নমেন্টের হয়ে, কমিউনিস্ট গভর্নমেন্টের হয়ে কাজ করতে হবে, দ্য ফেস হতে হবে গোটা বিশ্বের কাছে, ইউরোপের কাছে। এবং এটা এই ক্রেমলিন চুক্তি রাশিয়ান স্তালিনের সঙ্গে যেটা হচ্ছে এটাকে অস্বীকার কিন্তু কেউ করতে পারবে না। আমি জানি না কেন রাশিয়ান কমিউনিস্ট সরকার এটা করেছিল। এর আরেকটা কথা, 68-69-এ ইন্ডিয়ান ডেলিগেশন রাশিয়াতে যাচ্ছে, যে সময় কমিউনিস্ট গভর্নমেন্ট পেট্রোগ্রাডে বিভিন্ন চার্চ রিপেয়ার করে দিচ্ছে। কেন করছে? আমি উত্তরটা পেয়ে যাবে এখানে, রাজুদা একটু ধৈর্য ধরো। যখন ইন্ডিয়ান ডেলিগেশন জিজ্ঞাসা করছে যে আপনারা তো ধর্মহীন একটা সমাজকে বিশ্বাস করেন, আপনারা চার্চকে কেন রিপেয়ার করছেন, তখন কমিউনিস্ট সরকার উত্তর দিচ্ছে যে ধ্বংস হওয়া হিটলারের দ্বারা চার্চগুলো পরাধীনতার চিহ্ন, আমরা পরাধীনতার কোনো চিহ্নকে আমাদের দেশে রাখতে চাইছি না, তাই সরকার সেগুলোকে খরচা সারিয়ে দিচ্ছে। রাম মন্দির পরাধীনতার চিহ্ন ছিল। আপনাদের কমিউনিস্টদের মধ্যে কি এই ডাবল স্ট্যান্ডার্ডসটা নেই? কমিউনিস্টরা একদিকে বলছে সমাজতন্ত্রের জন্য আমরা স্বপ্ন দেখছি, আরে সমাজতন্ত্রের একটা ভাগ তো রাম মন্দির বা নরেন্দ্র দামোদর দাস মোদী নিজে দেখিয়ে দিচ্ছেন, গরিবের হাতে টাকা দিচ্ছেন, রাম মন্দিরে 24/7 চাল ডালের ব্যবস্থা থাকছে, পেটে খাবার থাকছে, বাড়ি মাথায় ছাদ থাকছে, সেই ছাদ অবশ্য বাংলায় চুরিও যাচ্ছে, আবাস যোজনার বাড়ি থাকছে। তা আসলে সমাজতন্ত্র কি বিজেপি প্রতিষ্ঠা করে ফেললো এই বাংলাতে, এই ভারতে? মজার কথা হচ্ছে বলা হচ্ছে যে রাম মন্দির ট্রাস্ট করছে, আবার মোদি কোথা থেকে গেল আমি জানি না। আমি বলবো, আমি কাউকে মোদি তাহলে করছে, বিষয়টা হচ্ছে আমি অন্যভাবে বলছি। সেটা হচ্ছে আজকে 25শে জানুয়ারি, আগামীকালকে প্রজাতন্ত্র দিবস, আজকে কিন্তু ন্যাশনাল ভোটার্স ডে। অর্থাৎ এই ন্যাশনাল ভোটার্স ডে 2011 সাল থেকে আমরা উদযাপন করে আসছি প্রতি বছর 25শে জানুয়ারি, বিকজ এর উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে একটি ডেমোক্রেটিক সোসাইটি হিসাবে গড়ে তোলা। ভারতবর্ষ তো গণতান্ত্রিক রাষ্ট্র বটে। ইয়েস, অথচ আজকের দিনে রাম মন্দির হলো বলে গণতান্ত্রিক রাষ্ট্র থাকছে না। আজকের দিনে অথচ আমাদের দেশ কতটা ডেমোক্রেটিক হলো এটা আলোচনা না করে আজকে কোথাও না কোথাও আমরা ধর্মের রাজনীতিকরণ, ধর্মের সাথে কি ডেমোক্রেসির কোনো বিভেদ আছে? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি সেটাই বলতে চাইছি। একটু অরিত্র বলছিল সেই কথা থেকে আমি বলবো, কোথাও জগন্নাথকে কেন্দ্র করে, কোথাও রামকে কেন্দ্র করে, কোথাও ফুরফুরা শরীফ বা কোনো অন্য ধর্মের পীঠস্থানকে কেন্দ্র করে, বুঝে নাও না, কোথাও ধর্মের রাজনীতিকরণ হচ্ছে, আবার কোথাও রাজনীতি। ধর্ম এবং রাজনীতি কি এক নয়? মেনে নিচ্ছি ধর্ম এবং রাজনীতি কি এক নয়? মেনে নিচ্ছি রাম মন্দির গড়ে ওঠার পর সেখানে ট্যুরিজম বিকশিত হবে, পেটে ভাত আসবে, প্রতিদিন 50 থেকে 60,000 মানুষ খেতে পাচ্ছেন। আমাকে বাকিটা বলতে দাও। 2017 আমি বলছি চাল চুরির থেকে এটা কি মহৎ কাজ নয়? আমাকে বলতে দাও। আমি বলি 2017-18 থেকে 2022-23 সালে 3.5 বছরে
ভারতের যে 40টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইউনেস্কো যেগুলো নির্ধারণ করে, তার মধ্যে 60% রেভিনিউ জেনারেট করে কোন কোন সৌধ আমি বলে দিচ্ছি। তাজমহল টোটাল রেভিনিউয়ের 40%, তারপরে রেড ফোর্ট, কুতুব মিনার, লালকেল্লা। আরে সেগুলো যদি 70 বছর ধরে ব্র্যান্ডিং করা হয়, তার মানে আপনি বলছেন যে তাজমহল রেড ফোর্টের থেকে ভালো কোনো স্থাপত্য ভারতবর্ষে কেউ তৈরি করেনি। দীপঙ্কর দা, প্রশ্নটা সেটা নয়, বড় বড় ঠিক কথা। আরে দাদা আজিজুল বিশ্বাসকে প্রতিদিন যদি আমি ব্র্যান্ডিং করে বলি আজিজুল বিশ্বাসই সবচেয়ে ভালো কথা বলেন, তাহলে আজিজুল বিশ্বাসের নামে তো সবচেয়ে বেশি। ময়ূক, সমস্যাটা এখানে পক্ষপাত দুষ্ট অ্যাঙ্কারিং করো। রাজর্ষি যখন বলছে আনরাক্টেড বলতে দিচ্ছ তুমি, আপনি আমাকে বলবেন না। আচ্ছা বলে নিন, আপনি বলে নিন, তারপর আমি দীপঙ্করদার কাছে যাব। আমাকে তো বলতে দেবে। বলুন বলুন। না জনগণ দেখছে তো। জনগণ দেখছে, জনগণ আপনাদের ডাবল স্ট্যান্ডার্ডসটাও দেখছে। বলুন। সেটাও দেখছে, জনগণ সেটাও দেখছে, আমাদের দেশের যে জনগণ সেটাও দেখছে। আপনি স্বীকার করে নিচ্ছেন যে মুঘল এসে আমার দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে পরিষ্কার এই কথা লেখা আছে যে এখানে ডেমোলিশন হয়েছে মন্দির। আপনি স্বীকার করে নিচ্ছেন, তাহলে আপনি মুঘলদের পক্ষে কথা বলছেন। আমি বলি আপনার মুখ থেকে দক্ষিণ ভারতের এতগুলো মন্দির, মন্দির থেকে আরম্ভ করে হাম্পির সাইটের কথা বেরো না। আপনি রাম সেতুর কথা বলতে পারলেন না, আপনি মারতন্ডের সূর্য মন্দির দীপঙ্করদা একদম শেষ বক্তা, যেহেতু সময় নেই। দীপঙ্করদা তোমার প্রশ্নের উত্তরই তুমি পাবে। আমি এই জায়গাটাই বলছিলাম যে সিলেক্টিভ একটা জায়গা 70 বছর ধরে বোধহয় তৈরি হয়েছে এবং সেটাই ভাঙা হচ্ছে বলে এখন সমস্যা। সবাই বলেছে, আমি বেশি সময় নেব না, একটুখানি দেখো। প্রাচীন ভারতের যদি আমরা দেখি, ভারতবর্ষের ঐতিহ্য যারা বিদেশি আক্রমণ করেছে, যারা আমি একটুখানি আমি শেষ 2 মিনিট দীপঙ্করদাকে দিচ্ছি। বলুন দীপঙ্করদা, বলুন। আমি দিচ্ছি দীপঙ্করদা, বলুন। বেশ, আমার সময় একেবারে শেষ। দীপঙ্করদা বলুন। যারা আক্রমণ করেছে বিদেশিরা, তারা এসে প্রথমে কোথায় আক্রমণ করেছে? আক্রমণ করেছে বিদেশিরা, এসে আক্রমণ করেছে ভারতবর্ষের মন্দিরে। কেন মন্দিরগুলো আক্রমণ হয়েছে? কারণ হচ্ছে গিয়ে মন্দিরগুলো ভারতীয়দের সংস্কৃতির চর্চা কেন্দ্র, ভারতীয়দের অর্থনীতির প্রাণ কেন্দ্র এবং ভারতীয়দের রাজনৈতিক ব্যবস্থার প্রাণ কেন্দ্র। তাই বিদেশি যারা আক্রমণ করেছে, পাঠান থেকে, শক থেকে, হুন থেকে, মোগল থেকে, তারা ভারতের মন্দিরে আক্রমণ হচ্ছে। কারণ হচ্ছে ভারতের মন্দিরকে ধ্বংস করতে পারলে ভারতবর্ষকে ধ্বংস করা যাবে, সেটাই কাজ। দ্বিতীয় কারণ হচ্ছে এই যারা এখন দাঁড়িয়েছে, দ্বিতীয় পয়েন্ট, এখন 2 ধরনের লোক ভারতবর্ষে আছে। একটা রাম মন্দিরের পক্ষে এক শ্রেণীর লোক, আরেক শ্রেণীর লোক হচ্ছে রাম মন্দিরের বিরোধিতা করে। যারা রাম মন্দিরের বিরোধিতা করছে তারা সেই শক, হুন, পাঠান, মোগলের মতন আক্রমণকারীদের দল। আর যারা রাম মন্দিরের সমর্থন আছে তারা ভারতীয় সংস্কৃতিকে বাজিয়ে রাখার দল। আর ধর্ম মানে বলছিল না, ধর্ম মানে হচ্ছে সংস্কৃতির ধীধাতুর প্রত্যয় থেকে যারা সৃষ্টি হয়েছে, পোষণ করার পরে মানুষ যাকে ধারণ করে থাকে। ভারতবর্ষের শক্তির আধার, ভারতবর্ষের শক্তির আধার ধর্ম, ভারতবর্ষের উন্নতির আধার ধর্ম, ভারতবর্ষের চিন্তার আধার ধর্ম, ভারতবর্ষের চিন্তার আধার ভগবান শ্রীরাম। আরে রামচন্দ্র আমার সময় একেবারে শেষ এবং আমি আবারও বলছি, হ্যাঁ আমি পক্ষ নিই, আমি সেই সমস্ত মানুষের পক্ষ নিই যারা নিরন্ন, যারা বঞ্চিত, যারা মনে করেন যে এই ভারতবর্ষে রাম মন্দির তৈরি হলে তাদের যে যাত্রাভিমান, সেই যাত্রাভিমান আসলে জিতবে এবং সেই মানুষদের পক্ষ নিয়ে এবং তাদের যে উদযাপন, সেই উদযাপনটা দিয়ে শেষ করার চেষ্টা করব। আমি শুধু একবার দেখাতে চাই কোন কোন জেলার মানুষ রয়েছেন। আপনি কোন জেলা? কি নাম? দার্জিলিং জেলা, শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়ি থেকে কি নাম? অমিত প্রসাদ। আপনি? হুগলি জেলা। হুগলি জেলা, হুগলির কোথায়? রিসরা। হুগলিতেও তো আজকে এত মানুষের ভিড় হতে পারতো যদি সিঙ্গুরে একটা ফ্যাক্টরি হতো। হ্যাঁ, এটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে একটা গোটা ইভেন্ট হয়ে যেতে পারতো। সেখানকার ভিড় এখানে হচ্ছে, খারাপ লাগছে না? ভালো, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমাদের অনেকই ভালো লাগছে। আমাদের যে বাঙাল আছে, পশ্চিম বাঙ্গাল। আপনি কোথা থেকে? আমরা বাঙাল থেকেই, হুগলি ডিস্ট্রিক্ট থেকে। হুগলি, রিসরা। বেশ, আপনি কোথা থেকে? स्वामी विवेकानंद जयंती का बाद यहाँ आया मैं उड़ीसा থেকে। আপনি? আমি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের কোন জেলা? মুর্শিদাবাদের আমি লালগোলা থাকি। লালগোলা। আমি ত্রিদেবের বাজার দিনহাটা কুচবিহার জেলা থেকে আসছি। দিনহাটা কুচবিহার? হ্যাঁ, ত্রিদেবের বাজার দিনহাটা কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে। আপনি?
আমি কুচবিহার দিনহাটা থেকে আসছি। আপনি? নদিয়া, কিন্তু আসামে প্রচারে থাকি, সন্ত প্রমুখ। এই মুহূর্তে সাইকেল করে হাবড়া গোবরডাঙ্গার থেকে এসেছো, তোমার নাম? সৌমিক গোলদার, উত্তর 24 পরগনা, গোবরডাঙ্গা। পায়ে হেঁটে শুধু নয়, এক পায়ে সাইকেলে এক পায়ে এতটা পথ এসেছে, এবং এইটাই বোধহয়, এই আবেগটাই বোধহয় সবাইকে একসাথে করে দিচ্ছে। বাবা কোথা থেকে? আমি আসাম থেকে, শিলচর করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একজন বড় পণ্ডিত। শিলচর থেকে? সাবাস। আমি মনে করছি আপনি আমাদের সততা, আপনি আমাদের সীমানা, আপনি আমাদের শ্রেষ্ঠত্ব, আপনি আমাদের আচার্য, সেই বলে আপনাকে আমি আশীর্বাদ দিচ্ছি। আয়ুষ্মান ভব, ভাগ্যবান ভব। আমার রিপাবলিক বাংলা কিরকম লাগছে? আপনি এগিয়ে যান, আমরা 1 নম্বর শো রিপাবলিক বাংলা।